নরওয়ে খুব শীঘ্রই পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হয়ে উঠতে পারে, আর তার সঙ্গে সঙ্গে ট্রাম্পের নতুন টার্গেট হয়ে উঠতে পারে, ঠিক যেমন গ্রিনল্যান্ড একসময় ছিল। কারণ এই ছোট্ট স্ক্যান্ডিনেভিয়ান দেশটা এমন একটা অসাধারণ জিনিস পেয়েছে যা তাদেরকে পুরোপুরি বদলে দিতে পারে, আর সেই সঙ্গে পৃথিবীর ভূ রাজনীতি, অর্থনীতি, খাদ্য আর এনার্জি সাপ্লাই সব কিছুকে একেবারে উল্টে দিতে পারে। আর সবচেয়ে মজার কথা হলো, এবার তারা তেল বা গ্যাস বিক্রি করে এত ধনী হচ্ছে না, হয়তো ভবিষ্যতে এসব বিক্রির দরকারই পড়বে না। যখন রাশিয়া ইউক্রেনে হামলা করলো, তখন ইউরোপের অনেক দেশ তেল গ্যাসের জন্য নরওয়ের দিকে ছুটে গেল। ফলে নরওয়ের পেট্রোলিয়াম রপ্তানি 5 গুণ বেড়ে গেল। ইউরোপের সবচেয়ে বড় সাপ্লায়ার হয়ে উঠল তারা। নরওয়ের অর্থনীতি আগে থেকেই খুব মজবুত। যেমনটা তারা সবসময় করে, এই অতিরিক্ত লাভও তারা সরকারি পেনশন ফান্ডে ঢেলে দিল। এই ফান্ডের মূল্য এখন প্রায় $1.5 ট্রিলিয়ন, অর্থাৎ প্রত্যেক নাগরিকের জন্য গড়ে প্রায় $2,70,000। কিন্তু তারপর এমন কিছু ঘটল যা তেল গ্যাসকে ছোট করে দিল। 2023 সালে নরওয়ের দক্ষিণাঞ্চলে বিজ্ঞানীরা একটা অবিশ্বাস্য আবিষ্কার করলেন। সেখানে মাটির নিচে পৃথিবীর সবচেয়ে বড় ফসফেট রকের মজুদ পাওয়া গেল, প্রায় 70 বিলিয়ন টন। ফসফেট একটা খুব দুর্লভ এবং জরুরি খনিজ। এটা দিয়ে সার তৈরি হয় যা পুরো পৃথিবীর খাবার যোগায়। এছাড়া ব্যাটারি, সোলার প্যানেল আর ইলেকট্রিক গাড়ি তৈরিতেও এটা লাগে। বর্তমানে পৃথিবীর ফসফেট সাপ্লাইয়ের বেশিরভাগই মরক্কোর হাতে, তারপর চীন আর আলজেরিয়া। এটা ভূ রাজনৈতিকভাবে সেন্সিটিভ। পশ্চিমা দেশগুলো এর উপর নির্ভর করে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। নরওয়ে এটা পুরোপুরি বদলে দিতে পারে। এই আবিষ্কারের মূল্য $24 ট্রিলিয়ন পর্যন্ত হতে পারে, যা সৌদি আরবের বাকি তেলের মোট সম্পদের সমান। এখন বুঝতে হবে নরওয়ে কিভাবে এত উঁচুতে পৌঁছালো। 1950-এর দশকে নরওয়েতে মাত্র 35 লাখ লোক ছিল। তারা মূলত মাছ, কাঠ আর কাঁচামাল রপ্তানি করত। কয়েক শতাব্দী আগে তারা গরিব ছিল, কিন্তু এখন আর নয়। নরওয়ের লোকেরা উচ্চশিক্ষিত, ভালো মানের জীবনযাপন করে, আর শক্তিশালী গণতন্ত্র আছে। 1900 শুরুতে নরওয়ে তার নদী, ঝর্ণাগুলোকে ব্যবহার করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি করতে শিখল। এই সস্তা বিদ্যুৎ তেল আসার অনেক আগেই শিল্পায়ন আর বৃদ্ধি শুরু করে দিল। মানে তেলের আগেও নরওয়ে গরিব ছিল না, শুধু বিশ্ব মঞ্চে বড় ছিল না। তারপর 1969 সালে সব বদলে গেল। একটা বিরাট গ্যাস ফিল্ড আবিষ্কার হলো, তখনকার পৃথিবীর সবচেয়ে বড়। উত্তর সাগর হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বড় বড় তেল কোম্পানি খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু নরওয়ে সতর্ক ছিল। তারা ভয় পেয়েছিল যে বিদেশি কোম্পানির লাভ নিয়ে পালিয়ে যাবে। সাগরের সীমানাও স্পষ্ট ছিল না। 1963 সালে নরওয়ে একটা রাজকীয় ডিক্রি জারি করে নিজের সাগরীয় এলাকা ঘোষণা করল। ঠিক 1 মাস পর নরওয়ে বিদেশি কোম্পানিকে অনুমতি দিল। কয়েক বছর লাগলো, কিন্তু শেষে তেল পাওয়া গেল। এরপর নরওয়ে স্মার্ট সিদ্ধান্ত নিল। বিদেশি কোম্পানিকে সব বিক্রি না করে নিজেরা নিয়ন্ত্রণ নিল। 1972 সালে সরকার স্ট্যাট অয়েল, এখন ইকুইনর, তৈরি করলো। নিজের লোকদের ট্রেনিং দিল, রিফাইনারি বানালো, ব্যবসা শিখলো। এতে রাজস্বের বড় অংশ দেশের মধ্যেই থাকলো। অনেক রিসোর্স সমৃদ্ধ দেশ রিসোর্স কার্সে পড়ে, অর্থাৎ অল্প লোক ধনী হয়, দুর্নীতি বাড়ে, গণতন্ত্র দুর্বল হয়। কিন্তু নরওয়েতে তা হয়নি। কোনো এলিট ক্লাস তৈরি হয়নি। সব টাকা জনগণের জন্য। ফলে নরওয়ের জীবনযাত্রার মান পৃথিবীতে 4র্থ সর্বোচ্চ। প্রতি মাথাপিছু জিডিপি $1,00,000, আর লোকেরা অন্য নর্ডিক দেশের লোকেদের চেয়ে গড়ে 10 বছর বেশি বাঁচে। 1990 সালের দশকে নরওয়ের সামনে নতুন প্রশ্ন এলো, এত টাকা কি করা যায়? অনেক দেশ খরচ করে ফেলে, নরওয়ে তা করল না। 1990 সালে তারা গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল তৈরি করলো। অতিরিক্ত টাকা এখানে যায়। নিয়ম সহজ, শুধু দরকারি খরচ করো, বাকি সেভ করো। সরকার প্রতি বছর ফান্ডের মাত্র 3% খরচ করতে পারে। এই শৃঙ্খলা খুব কম দেশে দেখা যায়। বর্তমানে নরওয়ের গভর্নমেন্ট পেনশন ফান্ড বিশ্বের সবচেয়ে বড় পেনশন ফান্ডগুলোর একটি। 2023 সাল পর্যন্ত এই ফান্ড মার্কেটে প্রায় $1.5 থেকে $1.9 ট্রিলিয়ন আয় করেছে। কিন্তু দেশের অর্থনীতিতে খুব কম খরচ হয়েছে। বাকি অর্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চিত রাখা হয়েছে। এটাই নরওয়ের অনন্য মডেল। তেল গ্যাস আজও নরওয়ের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু মাত্র 20% কাছাকাছি। দেশটা এখন আর শুধু তেলের ওপর নির্ভর করে না। তারপর 2022 সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলা শুধু ভূ রাজনীতি বদলালো না, গোটা বিশ্বের এনার্জি ফ্লোকে উল্টে দিল। ইউরোপ রাশিয়ান গ্যাস তেল থেকে দূরে, আর নরওয়ের পেট্রোলিয়াম সেক্টর আবার ঝাঁপিয়ে উঠল। ঠিক এই সময় ফসফেটের বিশাল আবিষ্কার সামনে এলো।
এই ডিপোজিট আসলে আগে থেকেই চিহ্নিত ছিল। নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রোগাল্যান্ড অঞ্চলে হেলেল্যান্ডের কাছে নরজে মাইনিং নামের কোম্পানি 2018 সাল থেকে অনুসন্ধান করছিল। প্রথমে ভেবেছিল খনিজ স্তর মাত্র 300 মিটার গভীর, কিন্তু 2020 শুরুতে আরও গভীর ড্রিলিং করে বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন, এটা প্রায় 4500 মিটার গভীর। এখনকার প্রযুক্তিতে সাধারণত 1500 মিটার পর্যন্ত সহজে পৌঁছানো যায়, কিন্তু তার চেয়ে অনেক বেশি গভীরে এই ডিপোজিট। তবে নরওয়ের ইতিহাসে এমন উদাহরণ আছে যেখানে তেল ফিল্ড আবিষ্কারের সময় 30 বছরের প্রোডাকশন ভাবা হয়েছিল, আজ 50 বছর হয়ে গেছে আর এখনও চলছে। এই ডিপোজিটে অনুমান করা হয়েছে 70 বিলিয়ন টন বা তারও বেশি খনিজ। এতে শুধু ফসফেট নয়, ভানাডিয়াম ও টাইটেনিয়ামও আছে, যা এরোস্পেস, ডিফেন্স এবং ব্যাটারি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নরওয়ে এর একটা বড় অংশ খনন করে, তাহলে পৃথিবীর ফসফেট সাপ্লাইয়ের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করতে পারে। 2021 সালে চীন তার দেশীয় সাপ্লাই রক্ষা করতে ফসফেট রপ্তানি সীমিত করে দিয়েছিল, যার ফলে দাম আকাশ ছুঁয়েছিল। তখনই বোঝা গেল ফসফেট আর শুধু কমোডিটি নয়, এটা এখন ভূ রাজনৈতিক অস্ত্র। আর এটা যদি কোনোভাবে নরওয়ে আয়ত্তে আনতে পারে, তাহলে খুব তাড়াতাড়ি নরওয়ে সুপার পাওয়ার হওয়ার পথে এগোবে। কিন্তু সবাই খুশি নয়। ইউরোপিয়ান ইউনিয়ন চিন্তিত ফসফেট রিফাইনিং খুব দূষণ করে এবং রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট তৈরি হয়। তাই ইইউ অনেক আগে এই প্রক্রিয়া অন্য দেশে আউটসোর্স করেছে। বর্তমান সবচেয়ে বড় সাপ্লায়ার মরক্কো। নরওয়ের উত্থানে মরক্কো ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা স্থিতিশীল বড় সাপ্লাই চালু হলে দাম কমতে পারে, যা কৃষি, ফার্টিলাইজার, এমনকি এলএফপি ব্যাটারি বা লিথিয়াম আয়রন ফসফেট, যা ইভি এবং সোলার প্যানেলে ব্যবহৃত হয়, সব কিছুর জন্যই ভালো। প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে। অধিকাংশ ফসফেট এখনও 4500 মিটার গভীরে, যা এখনও পুরোপুরি পৌঁছানোর বাইরে। যদি খনন শুরু হয়, লাভ যাবে একই জায়গায়, গভর্নমেন্ট পেনশন ফান্ডে। কল্পনা করুন, যদি ফান্ড আগামী 10-20 বছরে দ্বিগুণ বা ত্রিগুণ হয়, কিছু অনুমানে এই ফসফেটের মূল্য $24 ট্রিলিয়ন পর্যন্ত বলা হয়েছে। তাহলে নরওয়ে অভূতপূর্ণ কিছু অর্জন করবে। প্রত্যেক নাগরিকের জন্য পাবলিক ওয়েলথে $1 মিলিয়ন। অন্য কোনো দেশের কাছাকাছিও নেই। কেউ বলে তাড়াতাড়ি খনন শুরু করুক। তেল তাদের ধনী করেছে, ফসফেট তাদের সুপার পাওয়ার করতে পারে, শুধু যদি তারা একই নিয়ম মেনে চলে যেভাবে তেল গ্যাসের ক্ষেত্রে করেছে। ডোনাল্ড ট্রাম্প এই নরওয়ের বিশাল ফসফেট আবিষ্কারকে একটা সুপার সুযোগ হিসেবে দেখবেন, কারণ এটা চীনের ক্রিটিক্যাল মিনারেলসের দখল ভাঙবে এবং আমেরিকার ইভি ব্যাটারি, সোলার প্যানেল এবং কৃষির জন্য সস্তা সাপ্লাই দেবে। ভেনেজুয়েলার তেলের মতোই তিনি এটাকে গুরুত্বপূর্ণ মনে করবেন। যেমন তিনি মাদুরো সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন যাতে তেল আমেরিকার স্বার্থে আসে। নরওয়ের ক্ষেত্রেও ট্রাম্প সম্ভবত একই ধরনের চাপ দেবেন। তিনি চাইবেন নরওয়ে দ্রুত খনন শুরু করুক এবং আমেরিকার সঙ্গে ডিল করে ফসফেটের বড় অংশের কন্ট্রোল বা অ্যাক্সেস দিক। যদি নরওয়ে দেরি করে বা ইইউ এর নিয়ম মেনে চলে, তাহলে ট্রাম্প ভেনেজুয়েলার স্টাইলে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন, যেমন ট্যারিফ বসানো বা পাবলিক প্রেশার দিয়ে নরওয়েকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, যাতে এই সম্পদ আমেরিকার হাতে আসে এবং চীন, রাশিয়ার প্রভাব কমে। তো আপনার কি মনে হয়, ট্রাম্প কি পদক্ষেপ নেবে নরওয়ের উপর যদি তারা খনন শুরু করে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।